এক একটা প্রিপজিশন যখন মানে যে ওয়ার্ডগুলো বসবে সেগুলো বিভিন্ন ক্ষেত্রে বসতে পারে। আমি ছোট একটা উদাহরণ দিই সবার আগে। ইন, ইন মানে আমরা সবাই জানি মধ্যে, শুধু কিন্তু নয়, কোনো কিছুর ভিতরে। মাই ফোন ইজ ইন মাই পকেট, এটা ধরো আমি বললাম, কিন্তু ইন শুধুমাত্র যে এই পকেটের মধ্যে আছে এটা বোঝাবে না, এছাড়া আরো অনেকগুলো জিনিসের ক্ষেত্রে বলবে। কেমন? সালের আগে, 1920, এগুলোর ক্ষেত্রে সবসময় লিখে নেবে, পরের দিন এগুলো আমি আবার জিজ্ঞাসা করব। হলো। আর বড় কোনো জায়গা নামের আগে, বড় জায়গা নামের আগে। কেমন? আমি একটু উদাহরণ দিই। ভালো করে এটা বুঝে নেবে। আই লিভ ড্যাশ নবপল্লী, না আই লিভ ড্যাশ নবপল্লী, আই লিভ ড্যাশ বারাসাত, এই দুটোর মধ্যে কোনটা কি হবে? আই লিভ ইন বারাসাত, আই লিভ এট বারাসাত। কেন? পল্লীটা বারাসাতের মধ্যে ছোট। কারেক্ট। তোমার বাড়ি বিরাটিতে তো? তোমার বিরাটি, তোমার হচ্ছে বিরাটি, তিনজনই বিরাটি আছে। ঠিক, একদম কারেক্ট। তাহলে কি বোঝা গেল? বারাসাত এটা অনেক বড় এরিয়া, অনেকগুলো জায়গা মিলে বারাসাত তৈরি। যেহেতু তুমি বারাসাতে থাকো জানবেই। তো বারাসাত যদি আমি পার্টিকুলারলি বোঝাই তাহলে সেক্ষেত্রে ইন হবে, কিন্তু আমি যদি একটা নির্দিষ্ট জায়গা বোঝাই বড় শহরের মধ্যে তাহলে সেখানে এক হবে। সেটা বলে আমি এবার আসছি। তো ইন তাহলে তোর কার কার মধ্যে, কার কার আগে বসলো? মধ্যে কোনো কিছুর ভিতরে বোঝাতে, সালের আগে, বড় জায়গার নামের আগে। এবার অ্যাট, অ্যাট কোথায় বসে? অ্যাট, হ্যাঁ, একটা জিনিস আছে তে, তে বোঝাতে অ্যাট বসাই, সেটা আমি সেন্টেন্স যখন বোঝাবো তখন আমি বলবো। এটা গেল সময়ের আগে, সব থেকে গুরুত্বপূর্ণ এটা, সময়ের আগে। হ্যাঁ, আর ছোট জায়গার নামের আগে, যেটা বললাম। গাজীবাবু লিভ ড্যাশ কাটিয়াহাট, গাজীবাবু লিভস ড্যাশ কাটিয়াহাট, কাটিয়াহাট কিন্তু অ্যাড হবে, কারণ কাটিয়াহাট একটা গ্রাম। কার আন্ডারে? যদি আমি বসিরহাট বলতাম তাহলে ইন বসিরহাট, তাই তো? বসিরহাট সাব ডিভিশনের মধ্যে ওগুলো পড়ে। আবার দিকের আগেও বোঝায়, হ্যাঁ, সেক্ষেত্রে ওই জন্য এই তেটা আমি বললাম, এটা পরে এটা আমি বিস্তারিত বলবো। আচ্ছা, এটা গেল। এবারে অন, যেটা আগের দিন আমি বলছিলাম, এই অনের অনেকগুলো গল্প আছে। এটা অন, এটা ওভার, এটা অ্যাভাব, আর একদম উপরে হলে আপ। যাই হোক, সেটা পরে আসবো। অন তাহলে কিসে? কোনো কিছুর উপরে বোঝাতে, মানে উপরে অবস্থান। উপরে বোঝালে হবে না, একদম উপরে অবস্থান করতে হবে। এটা গেল। আজকে এই কালিগুলো কেমন একটু আকাশের মতো ধোঁয়াশা হয়ে যাচ্ছে। উপরে অবস্থান, আর হচ্ছে কি বললাম আমরা, বারের আগে, এই একটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। বারের আগে মানে হি ওয়াজ বর্ন ড্যাশ মানডে, অন মানডে, সেগুলোর ক্ষেত্রে অন ব্যবহার করা হয়। গেল অন। আচ্ছা, আচ্ছা, বাই, দ্বারা, দি, এর পাশেই লিখি যেহেতু জায়গা আছে। উইথ, সঙ্গে, নিয়ে, দিয়ে। তাহলে বাই মানে দ্বারা বা দিয়ে, উইথ মানে সঙ্গে বা নিয়ে বা দিয়ে। অর্থাৎ এই দেখো, তাহলে এই দিয়ে বাইতেও আছে, উইথেও আছে দিয়ে, দুটো ক্ষেত্রেই আছে। সেটা আমি কখন কি ব্যবহার হবে সেটা বলে দেবো। তাহলে বাই হয়ে গেল, উইথ হয়ে গেল। এবার আমি আসি ইনটু। ইনটুটা কি হবে? বাইরে থেকে ভিতরে। Sita entered dash the class at the very last moment. Into the class. বাইরে থেকে অফ, এই একটা জিনিস, এটা বেশ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর,
হি ইজ আ স্টুডেন্ট ড্যাশ ক্লাস 8, হি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 8 মানে ক্লাস 8 এর ছাত্র সে। কিন্তু কিন্তু অফ আরো অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে বসে। আজকে একটু আগেই আমি ওদের প্র্যাকটিস করাচ্ছিলাম ক্লাস 10 এ। এই অফটা অনেকগুলো এক্সাক্ট ভার্বের পরে বসে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যখন লিস্ট করাবো তখন আমি বলে দেবো। আচ্ছা, অফ হলো এর। আচ্ছা, ফ্রম মানে এ তো সবাই জানো, থেকে। টু মানে দিকে। আফটার মানে পরে। বিফোর মানে আগে। আন্ডার মানে নিচে। ফর মানে জন্য। বিটুইন, এইবার এইটা আমাকে একটু বুঝিয়ে বলবে, বিটুইন মানে কি আর এমাং মানে কি? হ্যাঁ, বিটুইন, দেখো বি মানে থাকা, টুইন মানে দুটো, তাহলে দুটো জিনিসের মধ্যে থাকা সেটা হয় বিটুইন। বিটুইন মানে দুটি জিনিসের মধ্যে। আর এমাং মানে অনেকের মধ্যে। হয়ে গেল। আর আপ অ্যাভাব যেগুলো বললাম ওগুলো সব উপরে, ওগুলো স্তরে স্তরে ভাগ করা থাকে, ওগুলোর অতটা ব্যবহার নেই। তো এই যে কটা মোটামুটি আপাতত হলো, এইগুলো প্রিপজিশনের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই আর্টিকেল এবং প্রিপজিশনের গুরুত্ব অত্যাধিক। সবথেকে বেশি যদি কিছু আসে সেটা হচ্ছে প্রিপজিশন। এবং এই জিনিসগুলো মোটামুটি ধরে রাখতে পারলে এর পাশাপাশি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, আগের দিন বলেছিলাম লিসেন এর পরে সবসময় কি বসে? টু। ফন্ড এর পরে কি বসে? অফ। এগ্রি এর পরে কি বসে? উইথ। তো এই যে জিনিসগুলো আছে এইগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। মানে ও ফন্ড এর পরে অফ ছাড়া আর কিছু তুমি বসাতে পারবে না, যাই হয়ে যাক না কেন। লিসেন এর পরে টু ছাড়া তুমি আর কিছু বসাতে পারবে না, যাই হয়ে যাক না কেন। কিন্তু এই যেগুলো আমি করালাম এগুলো সেন্টেন্স বুঝে কোন প্রিপজিশন ইউজ করলে সেন্টেন্সটা এক্সাক্ট হয়। প্রিপজিশন এই কেন আমি এই প্রিপজিশনগুলো ইউজ করি? আমাদের তো প্রিপজিশন ইউজ না করলে হতো। দা ডাস্টার ইজ টেবিল, তো কিছু হলো না, মানে হলো না। আমরা বাংলাতে বলি ডাস্টারটা আছে টেবিলে, তারপর বল, তারপরটা বল। আমি বন্ধুকে বলি যে সে আমার গান আলাদা বলছে, বাকিটা বল। ডাস্টারটা আছে টেবিলের উপর, এটা না বলে মানে হবে না। তাই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আগের দিন যেটা বলছি একটার সঙ্গে একটা কিন্তু ব্যাপকভাবে সম্পর্কিত, তারা একে অপরের সঙ্গে রিলেটেড। যদি তুমি পার্টস অফ স্পিচ গুলো সঠিকভাবে না জানো একটা সেন্টেন্স তৈরি করতে তোমাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। হয়ে গেছে লেখা পুরো কমপ্লিট? আচ্ছা, তুমি দেখছো আমি বুঝতে পারছি না আজকেকার গালিগুলো কিরকম হচ্ছে। আকাশটা যেমন ঝাপসা এও যেমন ঝাপসা। আজকে সকালে উঠে প্রত্যেকদিন আকাশ দেখো কি তোমরা? সকালে উঠে আকাশ দেখতে হয়, আজকে আকাশটা খুব পরিষ্কার মানে চকচকে নীল না একটু ঘোলাটে ভাব আছে? তাহলে তুমি ভাববে যদি ঘোলাটে ভাব থাকে তাহলে ভাববে মনটার ভিতরে একটা ঘোলা ঘোলা ভাব থাকবে। আর যদি আকাশ ঝকঝকে পরিষ্কার থাকে, মৃদু মন্দ একটা হাওয়া হয়, তাহলে ভাববে মনটা আজকে খুব ফ্রেশ থাকে। এটা একদম বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখবে তোমরা। মেড়ে মেড়ে আবহাওয়া আমরা বলি মেঝে মেঝে আবহাওয়া, তার মানে ঘুম পাই, পড়াশোনা করতে ভালো লাগে না, বা যে যা কাজ করে করতে ভালো লাগে না। কিন্তু ফ্রেশ আবহাওয়া থাকলে শরীর ফ্রেশ থাকে, মুড ভালো থাকে, পড়াশোনা বা যে কাজ করি না কেন সেটা ভালো। ঠিক হয়ে গেছে? তাহলে মুছে দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল প্রিপজিশন। এর পরে আমরা এর ব্যবহার করব। এবার আমরা আসবো কনজাংশনে, যার ব্যবহার আছে বাট অতটা আমাদের এর মধ্যে পড়বে না, তাও আমাদেরকে জেনে রাখতে হবে।
কনজাংশন মানে সংযোগকারী অব্যয়। এই কনজাংশনের ক্ষেত্রে যা আমি এমন ভাবে ইন্টেলিজেন্স মনে হচ্ছে আর কনজাংশনের ক্ষেত্রে সবথেকে বেশি সংযোগকারী অব্যয়, তার মানে এই যে দুটো টেবিল এর মাঝখানে যে গ্যাপটা আছে, কেন গ্যাপ রাখা হয়, বা দুটো ব্রিজের মাঝখানে একটু গ্যাপ রাখা হয়, কেন রাখা হয় জানো কি তোমরা এটা? আমি সায়েন্সে করে ভালো না, তাও একটু মনে আছে এটা। কেন দুটো ব্রিজের মাঝখানে বা বা আমি আরো সহজ আছি, রেলের দুটো পাতের মাঝখানে এরকম ছোট একটা গ্যাপ রাখা হয়, কেন? চাপ সৃষ্টি হয় উপরে উপরে। এক্স্যাক্টলি, একদম পারফেক্ট। শুধু চাপ সৃষ্টি নয়, গরমে বা ঠান্ডায় পাতে কি বলে ওটা, মানে ওটা বাংলায় কি বলে, একদম হ্যাঁ প্রসারণ সম্প্রসারণ নাকি সব আছে সায়েন্সে, আমি সায়েন্সে খুব কাছে ছিলাম, তো আগিয়ে পিছিয়ে যায়। তো যদি একদম খুব প্রচন্ড যে গায়ে লেগে যায়, তাহলে একটার উপরে একটা উঠে যাবে, ট্রেনের ভয়ানক বিপদ হতে পারে। ঠিক ব্রিজের ক্ষেত্রেও তাই, ব্রিজেও মাঝখানে একটু ছোট করে গ্যাপ থাকে, সেই গ্যাপের মাঝখানে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেছে, অসুবিধা হয়নি, কালকে থেকে ওই সেটআপটা হয়ে যাবে। তো আমি ওই ক্লাস করছি এখন, আমি একটু ক্লাস করে বেরিয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে। তো এখন এইটা হচ্ছে তাই। তো এই যে সংযোজককারী অব্যয়, এই যে অব্যয় বলছি মানে এই যে মাঝখানে যে ব্রিজ তৈরি করে দুটো যে একটা একটা করে অব্যয়, মানে যার কোনো ব্যয় হয় না, সেগুলো কি কি? সব থেকে বেশি যেগুলো ব্যবহার করা হয়, এন্ড, বাট, সো, আনলেস, এগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয়। এন্ড মানে এবং, বাট মানে কিন্তু, সো মানে সুতরাং, আনলেস মানে যদি না, এই চারটে সব থেকে বেশি ব্যবহার করা হয়। কেমন ভাবে ব্যবহার করা হয়? সো মানে সুতরাং, আনলেস মানে যদি না। বলো এটা কি হবে? হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। আগের দিন আমি এরকম উদাহরণ বহুবার বলেছিলাম। কার উদাহরণ দিয়েছিলাম? ভারতবর্ষের তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গায়ক অরিজিৎ সিং এর কথা বলেছিলাম। সে প্রচন্ড ধনী মানুষ, কিন্তু সেটা স্কুটি নিয়ে ঘুরে বেড়ায়। তার এরকম স্কুটি 40-50টা কিনে ফেলতে পারে এক সেকেন্ডে। একটা প্রোগ্রামে গেলে তার 2 কোটি টাকা সে নেয়। তো বাড়ি এসে বলবে হ্যাঁ একটা শোরুম খুলে বসে থাকে, কি হবে? আচ্ছা, তো তাহলে এই যে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, তাহলে আমি যদি এই দুটো সেন্টেন্সকে, আগের দিন আমি এটা লিস্ট করেছিলাম মনে আছে প্রথম দিনে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যখন আমরা শিখব, এটা লিস্ট করেছিলাম। এইগুলোর ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো তখন খুব কাজে লাগবে। যে সে গরিব কিন্তু সে সৎ, মানে আমরা এমনি কি জানি, গরিব মানুষ একটা টাকা পড়ে আছে বা একটা লোকের মানি ব্যাগ একটা বেরিয়ে আছে, কত করে টেনে নিই, আমি গরিব, খাওয়া হচ্ছে না, টেনে নিই। কিন্তু তাই না করে কালকে একজন আমাকে ফোন করেছে হঠাৎ করে সকাল 11টার সময়, স্যার আপনার নাম রেহমান? আমি বলছি হ্যাঁ। তা বলছে যে আমি একটা মানি ব্যাগ পেয়েছি, সেই মানি ব্যাগে আপনার একটা কার্ড পড়ে আছে। তাই বলছি যার মানি ব্যাগ পেয়েছেন সে কোথায়? বলছে সে তো কোথায় আমরা জানি না স্যার, তাকে খুঁজছি। তা আপনি কি চেনেন, জানি নামটা কি? বলছে এক্সাক্ট বলতে পারবো না, তা মনে হয় ওনার নাম জর্জ লিন্ডা রোজারিও রোমান্ডা নাকি আর বড় নাম বলে। আমি বলছি আই এম এক্সট্রিমলি সরি, আমার এরকম ধরনের কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আমি আদৌ জানি না সে ফেক না সত্যি সত্যি সে লোকটা সাহায্য করতে চাইছে, আমি বুঝতে পারলাম না। এরকম একটা হ্যাঁ, এরকম নাম আমি ওরকম কোন লোকের কাছে কোনোদিন আমার বিজনেস কার্ড দিয়েছি বলে আমার মনে হয় না, ওইরকম কোনো মানুষের সান্নিধ্যে আমি আসিই। তো এই হয়ে গেল, এই হচ্ছে কনজাংশন। তো এর ভিতরে আর কিচ্ছু নেই। আর লাস্ট যেটা আমি করব সেটা হচ্ছে ইন্টারজেকশন, যেটা আগের দিন আমি বলেছিলাম, যেগুলো শুধুমাত্র মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়, আর কোনো ক্ষেত্রে ইন্টারজেকশনের কোনো ব্যবহার নেই। ঠিক, এটা জাস্ট মনের ভাব প্রকাশ করার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য ইন্টারজেকশন ব্যবহার করা হয়।
সেগুলো কি? প্রচন্ড গরম লাগে আমাকে বলি গুড রে আই এম ফিলিং ভেরি হট, বলি আমরা বলি আর গরম হচ্ছে খুব আনন্দ হচ্ছে আমাদের, প্রচন্ড গরম কি আনন্দ আমাদের, এটা হয় না। তাহলে আমরা গরম লাগলে কি বলি? হয় ওহ বলি বা আহ বলি, এ এইচ, এগুলো হচ্ছে ইন্টারজেকশন, এগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে বোঝাতে হয়। ঠিক? আর যদি আমরা যদি কেউ রসগোল্লা খাওয়াই, আমরা বলবো alas I am taking few রসগোল্লা of মৌচাক, নিঃসন্দেহে আমরা বলবো না, আমরা বলবো হুররে, আনন্দের সঙ্গে বলবো। আর যদি উল্টো হয়, কেউ তেতো খেতে দেয় আমাদের, মা সকালে উঠলাম এটা তেতো, কি বলে যেন তেতো করে দেয়, নিম পাতা, ইয়েস, ওই নিম পাতা দিল, নাক চোখ চেপে কানটান বন্ধ করে আমরা আনন্দের সঙ্গে সেটা খাবো না, দুঃখের সঙ্গেই খাবো। তো দুঃখের সঙ্গে বোঝাতে গেলে এলাস ব্যবহার করা হয়, আর আনন্দ বোঝাতে গেলে হুররে ব্যবহার করা হয়। এগুলো এক ধরনের ইন্টারজেকশন, এগুলো জাস্ট মনের ভাব প্রকাশের জন্য ইন্টারজেকশন ব্যবহার করা হয়। এছাড়া ইন্টারজেকশনের কোনো সেরকম কোনো ইউটিলাইজেশন কিন্তু নেই, মানে প্রয়োগ নেই ইন্টারজেকশনের। সুতরাং ইন্টারজেকশন নিয়ে আমরা অত বেশি সময় নষ্ট করব না। এই পুরো লিস্ট হয়ে গেল। এবার আমরা একদম উইদাউট ওয়েস্টিং এনি সিঙ্গেল টাইম আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় আমরা চলে যাব, সেটা আমি কি বলেছিলাম, ভার্ব, যেটা নিয়ে আমাদের সমস্ত আলোচনা, যেটার উপরে ইংরেজি সাহিত্য দাঁড়িয়ে আছে, যেটার উপরে আমাদের বলা দাঁড়িয়ে আছে, যেটার মধ্যে আমাদের কথা দাঁড়িয়ে আছে, সেই জায়গাটার উপরে আমরা এবার সরাসরি চলে যাই। আর একদম লেখা হয়ে গেছে সবার, আর 1 মিনিটও আমরা অন্যদিকে সময় নষ্ট করবো না, আমরা চলে যাবো ভার্বে। দেখো আমি আজকে নেটা হয়ে গেছি, কেন হঠাৎ করে জানি না। যার মানে ক্রিয়া। এবার আমি বলেছিলাম আগের দিন যে ভার্বের দুটো রূপ আছে, একটা মেইন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। আগের দিন লিস্টটা কোথায়? আগের দিনের সেই লিস্টটা যেটা আমি বলেছিলাম মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব। এই যে মেইন ভার্ব হচ্ছে আমরা করা, বলা, ঘুমানো, দাঁড়ানো যা আছে সবকিছু হচ্ছে মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, যার আবার 3টে ভাগ আছে অক্সিলারি ভার্বের মধ্যে। কি কি ভাগ বলেছিলাম আমি? একটা হচ্ছে বি ভার্ব, একটা হ্যাভ ভার্ব, একটা মডেল অক্সিলারি ভার্ব। যখনই তোমাদের নতুন কোনো পড়া হবে, আমি কিন্তু একটু পিছনের গুলো রিক্যাপ করিয়ে দেব, বা তোমরা একটু রিক্যাপ করবে নতুন পড়ার আগে। তাহলে পুরানো পড়াগুলো একবার না দেখলে যখনই তোমরা নতুনের জায়গায় চলে আসবে, পুরানো বন্ধুদের কিন্তু ভুলে যাবে। এটা কিন্তু জীবনের ক্ষেত্রে হয়। তোর সঙ্গে আমি জীবনে ছাড়বো না, হাতে হাত দিয়ে বন্ধুর সঙ্গে। যেই ক্লাস 10-এর পরে 12-এ অন্য স্কুলে ভর্তি হয়ে গেলে, একদিন দুদিনেই ভালো আছিস, তারপর দিন ওটাও কমে গেল, তার 2-3 দিন পরে 5-6 দিন পর পর একবার করে ফোন, তারপর 1 সপ্তাহ পর পর, তারপর 1 মাস পর পর, তারপর আর তার সঙ্গে যোগাযোগ নেই। হয়তো এটা পুরানো বন্ধুদের, কিন্তু এই ইংরেজির ক্ষেত্রে কিন্তু তাই করলে হবে না। পুরানো বন্ধুদের সবসময় একবার করে একটু মনে করতে হবে। তাছাড়া তুমি নতুন জায়গা শিখতে গেলে কিন্তু হোঁচট খাবে। সুতরাং এটা কিন্তু খুব ফোকাস করে করতে হবে। যাই হোক, তো আমরা ভার্বের এখন যেটা আমি আগের দিন শেখানোর কথা ছিল, কিন্তু আমি এই পুরো কভার আপ করে তোমাদেরকে আসলাম। ভার্বের আমরা এবার শিখবো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সেন্টেন্স বলা, লেখা সবগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে টেন্স, মানে যাকে বাংলায় বলে ক্রিয়ার কাল। আমি গত রবিবারে পড়িয়েছিলাম, আজকে পড়াচ্ছি, আর আগামী রবিবার পড়াবো। তিনটে কি একই কাল হলো? একই কাল হলো না? তো তিনটে 3 ধরনের, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তো আমরা উল্টো শুরু করব। আমরা প্রথম আমি সরি, আমরা 3টে শুরু করব। আমরা অতীত কাল দিয়ে শুরু করব, তারপরে বর্তমানে আসব, আর সবার শেষে আমরা ভবিষ্যতে যাব। যেটা আমাদের হয়, বলে অতীত ভুলে যাও, কিন্তু ইংরেজিতে অতীত ভুললে হবে না, অতীতটা সবার আগে মনে করতে হবে। যদি না করো, ওই যে বললাম, পুরানো বন্ধুদের একবার না মনে করলে কিন্তু তুমি পরে যখনই আমি যদি এইগুলো বললাম তোমরা কেয়ার করলে না, ও ঠিক আছে, ও এখন তো আর কাজে লাগছে না, যেই ভয়েস চেঞ্জ আমি করাতে যাব, যেটা এবার আস্তে আস্তে টাফ জায়গায় যাবে, তখন ওই পুরানো জিনিসগুলো যদি না মনে থাকে, আয়ের পর স্যার কি ছিল, এর পর স্যার কি ছিল, উইর পর স্যার কি ছিল, হবেই। আমি লিখে দিচ্ছি, এটা যদি তোমাদের না হয় পড়ো। সুতরাং এই পুরানো জিনিসগুলো বারবার, আজকে হয়ে গেছে আমি লিখতে দিয়েছি মানে পরের দিন ভুলে গেলে হবে না, আমি আবার 3-4 দিন পরে আবার লিখতে দেবো। যেটা বললাম, হট করে একটা টেস্ট নেবো আমি, এইগুলো করো, 10 নম্বরের একটা পরীক্ষা নিতে। ঠিক আছে? যাই হোক, তাহলে টেন্স আমি আসলাম। প্রথম টেন্স হচ্ছে পাস্ট, তারপরে আসছে আমি প্রেজেন্ট, আর সবার শেষে আসছে আমার ফিউচার। এবার আমি আগের দিন বলেছিলাম, এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে আস্তে আস্তে ফিউচার টেন্সের ব্যবহার একেবারে কমে যাচ্ছে।
ইংরেজি সাহিত্য যারা করেছেন জিওফ্রে চসারের নেতৃত্বে, সেই সময়কার থেকে ফিউচার টেন্সের ব্যবহার যত বেশি ছিল, আজকের মডার্ন ইংলিশে, মডার্ন অক্সফোর্ড ডিকশনারি বলো বা কেমব্রিজের ডিকশনারি বলো, তারা কিন্তু আস্তে আস্তে ফিউচার টেন্সের ব্যবহার একদম জিরো করে দিচ্ছে। কিন্তু আমরা তাও একটু শিখবো ফিউচার টেন্সটা তারা কিভাবে বলছে। আমি তোমাদের একটা ছোট উদাহরণ দিই। আমি যদি বলি I'll go to Indian Museum by tomorrow, তার মানে ইন্ডিয়ান মিউজিয়াম মানে আমাদের কলকাতা মিউজিয়ামে আমরা যাব। কিন্তু এখন ইংরেজরা যারা মূলত ইংরেজি কথা বলে, যাদের থেকে আমরা শেখার চেষ্টা করি সব সময়, তারা আর এখন ওই এর ব্যবহার করছে না, আই উইল এর ব্যবহার করছে না। তারা কি বলছে, আই অ্যাম গোয়িং টু গো টু ইন্ডিয়ান মিউজিয়াম বাই টুমরো, আমি আগামীকাল যেতে চলেছি। দেখো, আমি যাব, ব আর ব্যবহার করছে না, ওরা চলেছি, করতে চলেছি, যেতে চলেছি, খেতে চলেছি, এইভাবে আস্তে আস্তে ফিউচার টেন্সের ব্যবহার একদম জিরো করে দিচ্ছে। এর কোনো ব্যাকরণগত কোনো ব্যাখ্যা নেই, কিন্তু ওরা আস্তে আস্তে করছে, কিন্তু আমরা সেটা করব না। আমাদের ইংরেজি সাহিত্যে বা আমাদের ভারতীয় ইংরেজিতে আমাদের কিন্তু তিনটে প্রপার ওয়েতে ব্যবহার করতে হবে। যদিও আমরা ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ নিয়ে এক্ষুনি অত ভাববো না, আমরা প্রেজেন্ট নিয়ে যতটা ভাবা ততটা আমরা যাই। তো এবার আমরা পাস্ট টেন্স দিয়ে শুরু করব বলেছিলাম, কিন্তু না, আমি পাস্ট দিয়ে শুরু করব না, আমি কিন্তু প্রেজেন্ট দিয়েই শুরু করব। অতীত কাল, বর্তমান কাল। আমার কিন্তু ডক্টর হ্যান্ডরাইটিং, কারণ বুঝতে অসুবিধা হলে 2-3 বার জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা নেই। মানে এত বেশি ছেলেকে ডাক্তার দেখাতে হয়, ওনার কাছ থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে গেছি, বুঝলেন? ডক্টর সুভাষ পোদ্দার, এত বাজে হ্যান্ডরাইটিং, আজ পর্যন্ত বুঝলাম যে ওনার নাম। আমি তো তাও ওনার কাছ থেকে ইন্সপায়ার্ড, তবু কিছুটা বোঝাতে পারছেন। অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল, এই তিনটে জিনিস খুব মাথায় রাখতে হবে। আমি প্রেজেন্ট টেন্স দিয়ে কিন্তু, আমি তাহলে সব মুছে দেবো, প্রেজেন্ট টেন্স দিয়ে আমি শুরু করবো, বুঝবো? গাজীবাবু তো লিখেই যাচ্ছে এখন। বুঝি? আচ্ছা, আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করব। প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করব, তার মানে প্রেজেন্ট টেন্স যে একটাই ব্যবহার তা কিন্তু নয়। প্রেজেন্ট টেন্সের আবার অনেকগুলো ভাগ আছে। কেমন প্রেজেন্ট টেন্সের ভাগ, সেটা আমরা এবার একটু কালমিনেট করি। আজকে মনের মতো হচ্ছে না, মুডটাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলো এই চারটে সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো কোনটা কি বলে। তো এই বলো বলে একটু কি বলে, কোনটা বলো? প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল প্রেজেন্ট টেন্স, এটাকে এমনি কি বলে বাংলায়? হ্যাঁ, সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলছে, এটা বাংলায় কি বলে? প্রপার বাংলাতে বলবে। আমি বলেছিলাম বাঙালিও হতে হবে আমাদের খুব ভালো, বাংলা কথাটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে শেখো। হ্যাঁ হ্যাঁ, বাংলা ভাষাটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে শেখো, সুন্দর জায়গায় সুন্দর ক্ষেত্রে। ঘটমান বর্তমান লেখো, লিখে রাখো, ঘটমান বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান বর্তমান। সেই সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছি, বসিনি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি রকম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে বললাম
তোমাদের আমি সেন্টেন্সটা কেমন বললাম, সেই তখন থেকে পড়াচ্ছি, এই জাস্ট একটু বসলাম, মানে পুরা গঠিত বর্তমান। না, এই জাস্ট একটু বসলাম, পুরা গঠিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান, পারফেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। কেন? মানে আমি এই সবে বসলাম, এখনো চেয়ার গরম হয়নি, মানে কাজটা সবে শেষ হয়েছে, সবে মাত্র কাজটা শেষ হলো, কিন্তু তার ফল বর্তমান। যেমন আমি ছোটবেলায় উদাহরণ দিতাম আমরা, আমি ভাত খেয়েছি, হাতে এখনো এঁটোটা লেগে আছে, এটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান, অর্থাৎ সবে মাত্র কাজটা শেষ হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে লিখেছো পুরা ঘটিত বর্তমান, আর শেষেরটা তাহলে কি হবে দুটো মিলিয়ে ভেবে বলো তো? হ্যাঁ বলো বলো, ঠিক কে বলছিলেন? পুরা ঘটিত বর্তমান পুরা ঘটিত ঘটমান বর্তমান। বর্তমান, পারফেক্ট। লেখো পুরা ঘটিত ঘটমান বর্তমান। তার মানে আমরা কটা থেকে পড়া শুরু করেছি? 12:33। এখন কটা বাজে? ঘড়ি এখানে আছে, এখন কটা বাজে? এক্স্যাক্টলি বাজে 1:15। তার মানে আমরা 12:35 থেকে পড়ে চলেছি। শেষ হয়েছে পড়াটা? কটা থেকে শুরু হয়েছে?